স্বাগত জানাচ্ছি আমাদের সকল দর্শক বন্ধুদের আপনাদেরই প্রিয় বাংলা ডিজিটাল সংবাদ চ্যানেল রোজ বাংলার পর্দায় পৌঁছে দিচ্ছি আপনাদের কাছে আজকের এই মুহূর্তে রাজ্য দেশ বিদেশের সবথেকে গুরুত্বপূর্ণ সংবাদগুলি। জুড়ে থাকুন শেষ পর্যন্ত। নতুন যারা এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কমেন্ট করে জানাবেন আপনার মতামত, কোন জেলা কোন এলাকা থেকে সংবাদ দেখছেন লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। তো চলুন এবার বিস্তারিত সংবাদগুলি জেনে নেওয়া যাক। দুর্গাপুজোর জন্যে বন্ধ হচ্ছে হিলি স্থলবন্দর। বাংলাদেশে আলু এবং পেঁয়াজের দাম চরম বৃদ্ধির আশঙ্কা। দুর্গাপুজোর জন্য হিলি স্থল বন্দরে টানা 6 দিন বন্ধ থাকবে আমদানি রপ্তানি। বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিল বন্দর কর্তৃপক্ষ। বাণিজ্য বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে অভিবাসন সংক্রান্ত কাজকর্ম স্বাভাবিক থাকবে। বাংলাদেশের তরফে দিনাজপুর হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর C&F অ্যাসোসিয়েশনের সভাপতি ফিরদৌস রহমান এবং হিলি ইমিগ্রেশন পুলিশ ইন্সপেক্টর বদিউজ্জামান এই বিজ্ঞপ্তির সত্যতা স্বীকার করেছেন। অপরদিকে প্রায় এক সপ্তাহ ওই বন্দর দিয়ে আমদানি রপ্তানি পুরোপুরি বন্ধ থাকার কারণে নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি পাবে বাংলাদেশে বলে আশঙ্কা করছেন বাংলাদেশের ব্যবসায়ী মহল। ওই সময় ভারতে বিভিন্ন সফটওয়্যার সংক্রান্ত কাজের আপডেট চলবে বলে জানিয়েছেন স্থলবন্দর কর্তৃপক্ষের প্রায়োরিটি অফিসার সুরেন্দ্র থাপা। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আগামী 9 অক্টোবর থেকে 14 অক্টোবর পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে উভয় দেশের মধ্যে আমদানি রপ্তানি পুরোপুরি বন্ধ থাকবে। আমদানি বন্ধ থাকায় আলু এবং পেঁয়াজের দাম বৃদ্ধির আশঙ্কা থাকছে বাংলাদেশে। বাংলাদেশের ব্যবসায়ী সূত্রে খবর, এই মুহূর্তে যা পেঁয়াজ মজুদ রয়েছে বাংলাদেশে তাতে 3 থেকে 4 দিন সরবরাহ স্বাভাবিক থাকবে। বাংলাদেশের আলু আমদানিকারক সংস্থার কর্ণধার রবি সাহা দিন জানিয়েছেন, ভারত থেকে আমদানিকৃত আলুতে দেশীয় বাজারে দাম অনেকটা নিয়ন্ত্রণে এসেছিল। ভারত থেকে রপ্তানি টানা 1 সপ্তাহ বন্ধ থাকলে সেই দাম আবারও অনেকটাই বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করছে ব্যবসায়ীরা। এবার স্কুল এবং মসজিদে হানা ইসরায়েলের। ইতিমধ্যে মৃত 24। গাজার একটি স্কুল এবং মসজিদে বোমা ফেলল ইসরায়েল। তাতে প্রাণ হারিয়েছেন 24 জন, আহত অন্তত 97 জন। রয়টার্সের তরফে দাবি করা হয়েছে ওই স্কুল এবং মসজিদে আশ্রয় নিয়েছিলেন ঘরছাড়া মানুষজন। ইসরায়েলের বেঞ্জামিন নেতানিয়াহু সরকারের দাবি, সেখানে লুকিয়েছিল হামাস জঙ্গিরা। তাদের ধরতেই হামলা চালিয়েছে ইসরায়েল। প্যালেস্টাইনের স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, শনিবার রাতে উত্তর গাজায় হামলা করে ইসরায়েলি সেনা। মসজিদ, স্কুল সহ লোকালয়ে হামলা চালিয়েছে বলে অভিযোগ। তাতে প্রাণ হারিয়েছেন ইতিমধ্যে অন্তত 24 জন। তারপরে স্থানীয়দের দক্ষিণ গাজার তুলনামূলক নিরাপদ এলাকায় পাঠিয়ে দেওয়া হয়েছে। ইসরায়েলি সেনার তরফে দাবি করা হয়েছে, মধ্য গাজার দেইর আল বালাহ এলাকার ইবন রুশত স্কুল এবং সুহাদা আল আকসা মসজিদে লুকিয়ে থাকা হামার জঙ্গিদের লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা। হামার জঙ্গিরা গাজার স্কুল এবং মসজিদ ব্যবহার করছে বলে দাবি করছে ইসরায়েল, যদিও হামাস এই অভিযোগ অস্বীকার করেছে। প্রসঙ্গত, গত 1 বছর ধরে ইসরায়েল এবং প্যালেস্টাইনের সংঘর্ষ চলছে। গত বছর 7 অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামলা করে হামাস, প্রাণ হারান 1200 জন। তারপরে পাল্টা গাজায় হামলা চালায় ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রকের দাবি, ইসরায়েলের হামলায় এখনও পর্যন্ত নিহত গাজায় প্রায় 42,000 মানুষ, ঘরছাড়া 23 লক্ষ মানুষ। ইসরায়েলের ক্রমাগত হামলায় গাজার হাসপাতালগুলিতে উপচে পড়ছে আহতদের ভিড়, ভেঙে পড়ছে চিকিৎসা পরিষেবা। চিকিৎসা না পেয়ে বহু মানুষ প্রাণ হারাচ্ছেন। ভারত হিন্দু রাষ্ট্র, তাই ভারতকে বাঁচাতে হবে হিন্দুদেরকে, এমনটাই জানিয়ে দিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ অর্থাৎ RSS এর প্রধান মোহন ভাগবত। শনিবার সন্ধেবেলা RSS এর এক সভায় এমনই মন্তব্য করলেন মোহন ভাগবত। তিনি জানিয়েছেন, ভারত একটি হিন্দু জাতির দেশ। আমরা এখানে প্রাচীনকাল থেকে বাস করছি, যদিও হিন্দু শব্দটি পরে এসেছে। হিন্দুরা হাজার বছর ধরে এই ভূমিতে বসবাস করছে, নিজেদের ঐতিহ্য, সংস্কৃতি, মূল্যবোধকে ধরে রেখেছে। তারপরে তিনি বলেন, হিন্দুদের দেশের অগ্রগতিতে সক্রিয়ভাবে অবদান রাখতে, সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা করতে, সম্প্রীতি বজায় রাখতে হবে। এর জন্য দরকার ঐক্যবদ্ধ হওয়া। RSS স্বেচ্ছাসেবকদের আরও দ্রুততার সঙ্গে কাজ করতে হবে। এজন্য তাদের এলাকার প্রত্যেকের সঙ্গে যোগাযোগ রাখতে হবে, গড়ে তুলতে হবে সুসম্পর্ক। সংঘের মতো মূল্যবান কাজ পৃথিবীতে আর নেই বলে জানিয়েছেন তিনি। সমুদ্র যেমন অদ্বিতীয় এবং আকাশ যেমন অতুলনীয়, তেমনি সংঘ অতুলনীয় বলে জানিয়েছেন মোহন ভাগবত। এদিন মোহন ভাগবতের উক্তি, হিন্দু শব্দটি ভারতে বসবাসকারী সমস্ত সম্প্রদায়ের জন্য ব্যবহৃত করা যায়। চলতে হবে সকলকে নিয়েই একসঙ্গে। বিজেপির হয়ে ভোটের প্রচারে এবার দিল্লির মুখ্যমন্ত্রী আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল।
বিজেপির হয়ে প্রচার করবেন আম আদমি পার্টির প্রধান, নিজেই প্রতিশ্রুতি দিলেন এই বিষয়ে, সঙ্গে দিলেন একটি শর্ত। কি জানিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল, দিল্লির মুখ্যমন্ত্রী? দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ফেব্রুয়ারিতে দিল্লি বিধানসভা ভোটের আগে নরেন্দ্র মোদী এনডিএ শাসিত রাজ্যগুলিকে যদি বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা দেন তাহলে তিনি বিজেপির হয়ে ভোটের প্রচারে নামবেন। এদিন তার জেলে থাকার সময়ের বেশ কিছু কথাও জানিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। জেলে থাকার সময় তার শারীরিক অবস্থার চরম অবনতি হয়েছিল বলে তিনি জানিয়েছেন। জনতার আদালত নামক অনুষ্ঠানে কেজরিওয়াল জানিয়েছেন, জেলে তার ইনসুলিন সরবরাহ বন্ধ হয়ে গিয়েছিল, কিডনি নষ্ট হয়ে যেতে পারত বলেও উল্লেখ করেছেন অরবিন্দ কেজরিওয়াল। দিল্লি আবগারি দুর্নীতি মামলায় কেজরিওয়ালকে গ্রেপ্তার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। টানা 5 মাসের বেশি সময় ধরে জেলের ভেতরে বন্দী ছিলেন অরবিন্দ কেজরিওয়াল। 13ই সেপ্টেম্বর জেল থেকে মুক্তি পেয়েছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। মুম্বইয়ে বাড়িতে ভয়াবহ আগুন, মৃত্যু একই পরিবারের 7 জনের। রবিবার ভোরে 5:20 নাগাদ চেম্বুর এলাকার সিদ্ধার্থ কলোনির একটি 3তলা বাড়িতে ভয়াবহ আগুন লাগলো। এই ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হলো একই পরিবারের 7 জনের। নিহতের মধ্যে 2 জন শিশু এবং 1 জন কিশোরী। জানা গিয়েছে, ওই বাড়ির নিচতলায় একটি দোকান ছিল। এদিন ভোরে সেখানে আগুন লাগে। দোকানে বৈদ্যুতিক তার এবং অন্যান্য দাহ্য বস্তু থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পুরো বাড়িতে আগুনের গ্রাসে চলে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ, দমকল। প্রায় ঘন্টা চারেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, কিন্তু ভয়াবহ আগুন পেরিয়ে ওই বাড়ির বাসিন্দাদের উদ্ধার করতে অনেক সময় লেগে যায়। ততক্ষণে আগুনে ঝলসে পুড়ে মৃত্যু হয় পরিবারের 7 জন সদস্যের। পরে নিকটবর্তী রাজাওয়াড়ি হাসপাতালে নিয়ে গেলে 7 জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিটের জেরেই এই আগুন। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পুজোর মরশুমে অমৃতসর থেকে 10 কোটি টাকার কোকেন বাজেয়াপ্ত, ধৃত 1। 5,600 কোটি টাকার মাদক মামলার তদন্তে নেমে আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করল দিল্লি পুলিশ। তার থেকে আনুমানিক 10 কোটি টাকার কোকেন উদ্ধার হয়েছে। ঘটনাটি পাঞ্জাবের অমৃতসরে। ধৃত দেশ ছেড়ে পালানোর পরিকল্পনা করছিল। গোপন সূত্রে খবর পেয়ে হাতে নাতে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার থেকে একটি বিলাসবহুল গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে। প্রসঙ্গত, গত 2রা অক্টোবর 560 কিলোগ্রাম কোকেন এবং 400 কিলোগ্রাম হাইড্রোপনিক মারিজুয়ানা আটক করেছিলেন তদন্তকারীরা। বাজেয়াপ্ত মাদকের মূল্য ছিল আনুমানিক 5,620 কোটি টাকা। হিন্দু দেবদেবীদের নিয়ে সোশ্যাল মিডিয়ায় অবমাননাকর পোস্ট, গ্রেপ্তার হলো এক ব্যক্তি। সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্য হিন্দু দেবদেবীদের নিয়ে, আর এই অভিযোগে গ্রেপ্তার ঘটনাটি ঘটেছে আমেঠিতে। পুলিশ জানিয়েছে, ধৃত ব্যক্তির বয়স 26 বছর, নাম বিকাশ মৌর্য। তার নামে অভিযোগ করেছেন কুরাংয়ের বাসিন্দা প্রদীপ কুমার সিং। তিনি কর্ণী সেনার জাতীয় সম্পাদক পদে রয়েছেন। তার অভিযোগের ভিত্তিতে রবিবার গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত ব্যক্তিকে। প্রদীপ কুমার সিং শনিবার মুন্সিগঞ্জ থানায় অভিযোগ জানিয়ে বলেন, স্থানীয় বিকাশ মৌর্য হিন্দু দেবতাদের বিরুদ্ধে চরম অশ্লীল অসাংবিধানিক মন্তব্য করেছেন, যা তার সম্প্রদায়ের সদস্যদের অনুভূতিতে খুবই আঘাত করেছে। তার বিরুদ্ধে যেন পদক্ষেপ নেওয়া হয়, সেই অভিযোগের ভিত্তিতে সেখানকার দায়িত্বপ্রাপ্ত অফিসার প্রেমচাঁদ মৌর্যকে BNS এর 299 ধারায় মামলা দায়ের করে। এই ধারার অধীনে রয়েছে যে কোনো ধর্মের বিরুদ্ধে অবমাননাকর শব্দ ব্যবহার করা। পরের দিন রবিবার আলারু বাজারের কাছ থেকে গ্রেপ্তার করা হয় বিকাশ মৌর্যকে। পুজোর মুখে বাড়ল ডিএ, এই রাজ্যে সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর। পুজোর মুখে সরকারি কর্মীদের জন্য দুর্দান্ত খবর। উৎসবের মরশুমে 7ম পে কমিশনের আওতায় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির ঘোষণা করল সিকিম রাজ্য সরকার। 1 জানুয়ারি থেকে যা কার্যকর হবে। কেন্দ্রীয় সরকারি কর্মীদের সমান ডিএ পাবেন সিকিমের রাজ্য সরকারি কর্মীরা। ইতিমধ্যে বিবৃতি জারি করে সিকিম রাজ্য সরকার জানিয়েছে, রাজ্য সরকারি কর্মচারীদের জন্য 4% ডিএ বাড়ানো হচ্ছে। পাশাপাশি অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মীদের ডিআরনেস রিলিফ অর্থাৎ ডিআর বাড়ছে, তাদেরও 4% ডিআর বাড়ানো হচ্ছে বলে জানিয়েছে রাজ্য সরকার। 7ম পে কমিশনের আওতায় কেন্দ্রীয় সরকারি কর্মীরা 50% হারে ডিএ পাচ্ছেন। 4% ডিএ বৃদ্ধির পর 46 থেকে বেড়ে 50% হারে ডিএ পাবেন সিকিমের রাজ্য সরকারি কর্মচারীরা। অক্টোবরে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির ঘোষণা করতে চলেছে নরেন্দ্র মোদীর সরকার। এবার সেই দিকে মুখিয়ে রয়েছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। কেমন থাকবে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া? পুজোর দিনগুলিতে আবহাওয়া কেমন বিরাজ করবে গোটা রাজ্য জুড়ে? রাজ্যে নানা স্থানে বৃষ্টির সম্ভাবনা আজকে। আগামীকাল বর্ষণ কমতে পারে মহাষষ্ঠী থেকে।
ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ অক্ষরেখার জোড়া প্রভাবে রবিবার তৃতীয়ার দিনে বৃষ্টি অব্যাহত থেকেছে রাজ্যে। দক্ষিণবঙ্গ কিংবা উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়ে হালকা মাঝারি বৃষ্টিপাত হয়েছে। কোথাও কোথাও কিছু সময় ধরে জোরালো বৃষ্টিও হয়েছে রবিবার নাগাদ। কলকাতার সংলগ্ন এলাকায় সকালের দিকে শক্তিশালী বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ায় বৃষ্টি হয় বেশি মাত্রায়। আবহাওয়া অফিস আজ সোমবার চতুর্থীর দিন দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের মালদহ, দিনাজপুর, জলপাইগুড়ি জেলার কিছু কিছু স্থানে বজ্রগর্ভ মেঘ থেকে বজ্রপাত সহ বৃষ্টির হলুদ সতর্কবার্তা জারি রেখেছে। মঙ্গলবার পঞ্চমীর দিন দক্ষিণবঙ্গের 2 মেদিনীপুর এবং 2 চব্বিশ পরগনায় বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টির হলুদ সতর্কবার্তা থাকছে। ষষ্ঠীর দিন থেকে পুজোর দিনগুলিতে আপাতত কোথাও হলুদ সতর্কবার্তা এখনো পর্যন্ত দেয়নি আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস রবিবার জানিয়েছেন, এখন যে মাত্রায় বৃষ্টি হচ্ছে মঙ্গলবারের পর সেটা কমে যাবে। তবে পুজোর দিনগুলিতে সব জেলারই কোথাও কোথাও হালকা থেকে সামান্য মাঝারি মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা। এই মুহূর্তে ভারী কিংবা অতি ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা উত্তরবঙ্গ কিংবা দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্য দেয়নি আবহাওয়া দপ্তর।